প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত ফেলি ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলি নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজও যথারীতি আমরা সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত যে বিষয়টি রয়েছে সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে ধর্ষণ, আইন ও সমাজ বাস্তবতা। আমরা সকলেই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাবটি অনুমোদন হয়ে গেছে এবং অধ্যাদেশ ইতিমধ্যে রাষ্ট্রপতি সই হয়ে গেছে এবং এটি জনগণের দাবি ছিল, প্রত্যাশিত ছিল এবং এই ধরনের জঘন্যতম অপরাধ যেন আর না ঘটে বা হলে দ্রুত জনস্বাস্থ্যের ব্যবস্থা করতে আমরা পারি, সে জায়গাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং তার সাথে সাথে সমাজ বাস্তবতা জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এইসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি, সাবেক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এবং আরও সংযুক্ত আছেন ভার্চুয়ালি সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয় রয়েছে ধর্ষণ, আইন ও সমাজ বাস্তবতা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। তবে শুরুতেই একটু আলোচনা করতে চাই ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার আপনার কাছ থেকে। এবং এই যে বহুল প্রত্যাশিত আলোচিত যে আইনটি নিয়ে অনেক আমরা আলোচনা হতে দেখেছি, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় সেটি পাশও হয়ে গেছে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশে সই হয়ে গেছে। প্রথমে একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে, আর আমি স্বাগত জানাই আমার সহ আলোচক যে দুজন আছেন এবং শুভরাত্রি শুধু দর্শক মণ্ডলী। দেখেন, এই করোনা মহামারীর মধ্যে ধর্ষণের একটি যে মহামারী শুরু হয়েছে সারা দেশব্যাপী, সেটি আপনার একদম ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ যে আমাদের নারীরা আছেন, কেউ কিন্তু রেহাই বা ছাড় পাচ্ছেন না। আমাদের একটা মানসিক যে অবস্থা এত নিম্ন পর্যায়ে গেছে যে ধর্ষণটাকে একটা সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। ফলে এখানে সরকার, রাষ্ট্র বা আমাদের জনগণ প্রত্যেকের বা বিচার বিভাগ, আমি যে প্রতিষ্ঠানের কথা বলবো বা যে কোনো সংস্থায় বলি না কেন, যে কোনো দৃষ্টিকোণ থেকে বলি, এটা কিন্তু একটা কঠোর দৃষ্টিভঙ্গি বা এই শাস্তি বা এর আইনানুগ বিধান, এগুলো কিন্তু এখন বিকল্প নেই। যেরকম আপনার ব্রিটেনের 2 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরায়েলি একটা কথা বলেছিলেন যে অ্যাকশন মে নট অলওয়েজ ব্রিং হ্যাপিনেস, বাট দেয়ার ইজ নো হ্যাপিনেস উইদাউট অ্যাকশন। আপনাকে অ্যাকশনে যেতে হবে এবং এই অ্যাকশনে যাওয়ার জন্য কঠোর আইনের বিধিবিধান প্রয়োজন। এখন আপনার সর্বশেষ যে নোয়াখালীতে ঘটনাটা ঘটলো বেগমগঞ্জ, তখনই কিন্তু মানুষের বিবেকটা আরও বেশি নাড়া দিয়ে উঠলো। কেন একটা দুস্থ পরিবারের একটা অসহায় নারীকে নির্যাতন করা, অবমাননা করা, এমনকি দেখেন তার নিজের গৃহে, নিজের বাবার সামনে, স্বামীর সামনে, কোন পর্যায়ে সদস্যদের সামনে। ফলে এই দেশের প্রত্যেকটি বিবেকবান মানুষ বা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা আর কি সমাজ নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেন বা আইন নিয়ে কাজ করেন, সবাই কিন্তু দাবি করেছেন, এমনকি রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে কিন্তু একটি বিষয়ে ওনারা একমত হয়েছিলেন যে একটি শক্ত কঠোর আইন হোক। আগে তো যাবজ্জীবন ছিল, সবাই ফাঁসির দাবি করেছেন। এবং দেখেন যে জনগণের নির্বাচিত সরকার, জনগণের ইচ্ছার যে প্রতিফলন, এবং তারা কিন্তু সঠিকভাবে পিপলস পাসটাকে বুঝতে পেরেছেন এবং সঙ্গে সঙ্গে সে দাবি, যৌক্তিক দাবি অতি অল্প সময় মেনে নিয়েছেন। এমনকি পার্লামেন্ট সেশনে ছিল না, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশ যারা, এই আইনটা কিন্তু এই সাজার যে বিষয়টা ওনারা এটা কিন্তু পাশ করে দিলেন এবং এটা বর্ধিত করা হলো। এখন পার্লামেন্ট সেশনে আছে, গতকালকে এটাকে আইন হিসাবে আর কি মহান পার্লামেন্ট পাশ করেছে এবং এটি খুবই যৌক্তিক একটা ছিল। কারণ হচ্ছে যে 9(1) যেটা ধর্ষণ হলে যাবজ্জীবন, কিন্তু আমরা আশা করি এখন যেহেতু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, শাস্তি বর্ধিত করা হয়েছে, মানুষের মধ্যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা যাদের এরকম একটি বাসনা কামনা আছে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করবেন, তারা কিন্তু কিছুটা হলেও অবশ্যই চিন্তা করবেন এখানে আমার জীবনের একটা সংশয় আছে, তাদের মধ্যে ভীতি সঞ্চার হবে। আমরা আশা করব যে এই আইনটি অত্যন্ত কার্যকরভাবে, সফলভাবে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই ব্যাধিটি, এই অপরাধটি কমে আসবে বলে আমার একটা বিশ্বাস আছে। বা এই একটি দৃষ্টিভঙ্গি বা চিন্তা, যেরকম এসিডের যে আইন ছিল সেটি কিন্তু আপনার ওই একই আইন হওয়ার পরে এবং কয়েকজনের ফাঁসি কার্যকর হওয়ার পরে কিন্তু কমে গেছে কঠোর পদক্ষেপের পর। এখানে বলে রাখি একটা জিনিস, যে কিছুদিন আগে বোধহয় এই যে ফাঁসিও দেওয়া হয়েছে ধর্ষণের অপরাধে, কিন্তু
বেশি উৎসাহী হওয়া যাবে না, কারণ আইন সংবিধান এই বিষয়গুলোর মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। কারণ সংবিধানের 35-এর একে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যেদিন অপরাধ হবে সেদিনে বলবৎকৃত আইন দ্বারাই কিন্তু তাকে শাস্তি দিতে হবে, সাজা দিতে হবে, ভিন্নতর বা বর্ধিত আকারে আপনি দিতে পারবেন না। ফলে আইনটি যেদিন পাশ হয়েছে, পাশ হওয়ার পরে থেকে আর কি যেদিন আইনটা কার্যকর হলো আমাদের এই অধ্যাদেশটি, সেই দিনের পর থেকে যে যারা অপরাধ করবে তারা এর আওতায় আসবে। এবং আমরা বিশ্বাস করি যে কয়েকটা কিন্তু দেখেন রিসেন্টলি যে 3 কার্য দিবসের মধ্যেও এই ধর্ষণের মামলা কিন্তু ওনারা আর কি শাস্তিটা নিশ্চিত করেছেন। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কথা যে শুধু আইন করলে হবে না, সেই আইনের আমি আগে সংশোধনীগুলো শেষ করে নেই যে আর কি মহান পার্লামেন্ট যেটা করেছে, সেই সাথে আপনার 11 গ আমরা যেটা বলি যে আপনার 11 গতে ধরেন হাজব্যান্ড ওয়াইফে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়, তারা একটি যৌতুকের দাবিতে করা হয় সে সময় মামলা করে ফেলেন। অনেক বেশি যেহেতু সংসারের বিশেষ সাংসারিক বিষয় মান অভিমান থাকতে পারে, কিন্তু একবার মামলা হয়ে গেলে ওটা আর আপোষ করা যেত না। ফলে অনেকের সংসার ভেঙে যেত, অনেকের শাস্তি হতো, তখন কিন্তু আর মানসিক যে দূরত্বটা যে পর্যায়ে চলে যেত আর সেই সংসারটাকে আপনার টেকানো যেত না। ফলে খুবই যৌক্তিকভাবে এখানে আরো একটি বিষয় এখানে আর কি ভালো আর কি পদক্ষেপ হয়েছে, কারণ হচ্ছে যে এই ধরনের মামলাগুলোর মানে একটু যে হয় নাই যেটা হতো মানুষের সেটা একটু কম হবে, অপব্যবহারও কম হবে এবং মামলার সংখ্যাটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এই আপোষের একটা বিধান রাখার কারণে সামাজিক অস্থিরতা এখানে কমে আসবে। এটা আর কি এটা একটা ভালো উদ্যোগ হয়েছে এই সংশোধনীতে। আর একটা হলো আমাদের শিশু আইনটা কিন্তু আগে 74-এর চাইল্ড অ্যাক্ট ব্যবহার করা হতো, সেখানে কিন্তু যুগোপযোগী আর কি অনেক বিধান ছিল না, যেটা আমাদের 2013 সালে শিশু আইন করা হয়েছে। সেই আইনটাকে কিন্তু এখন এই নারী শিশু আইনে এটা কিন্তু আপনি একসাথে মার্চ করবে, ওনারা এই আইনটাকে ফলো করবেন। সবচেয়ে সিগনিফিকেন্ট আরো একটি বড় পরিবর্তন এসেছে, সেটা হলো 32 ধারাতে আগে শুধুমাত্র যে ভিকটিম হতো তার ডিএনএ টেস্ট হতো, কিন্তু যে অপরাধী উনি পার পেয়ে ওনার টেস্ট করার প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা হতো। ওই পরীক্ষা নিরীক্ষার মধ্যে কিন্তু যেহেতু ডিএনএ টেস্ট, তো এটা আপনার ওই যিনি ধর্ষিতা হন, যিনি ভিকটিম, তাকে কিন্তু আরেকবার একটি মানে আপনার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এখন যে অপরাধী তাকেও যখন এই টেস্টটা করা হবে, উনি বুঝবেন যে একটা আর কি ভিকটিমের কি ধরনের মানসিক একটা এখানে অবমাননা হয়, কষ্ট হয়। তো এখন কিন্তু এখানে আরো একটি বড় কাজ করবে, সেটি হলো যখন ডিএনএ টেস্টটা হয়ে যাবে, এটা সায়েন্টিফিক জেনেটিক্যাল একটা টেস্ট, ফলে যদি তাকে শনাক্ত করা যায় তাহলে একদম সঠিক ব্যক্তি আপনি কিন্তু এই অপরাধে যে আছে সেটা চিহ্নিত করা সম্ভব হবে এবং সেই ব্যক্তিকে শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। ফলে এটি আরো বেশি, অন্যান্য সাক্ষ্য প্রমাণ তো আছেই, সেই সাথে এই যে বিজ্ঞানের যে ব্যবহার আধুনিকায়ন, সেটি কিন্তু আরো বেশি এই আর কি বিচারকদের বা আইনজীবীদের এই বিচার পদ্ধতি ব্যবস্থাকে কিন্তু অনেক সহায়ক একটা ভূমিকা পালন করবে। অবিচারের যে একটা আগে সুযোগ ছিল যে বেনিফিট অফ দ্য ডাউট সব সময় চলে যেত অ্যাকিউজডের পক্ষে, অপরাধীর পক্ষে, এখন আর যাওয়ার সুযোগটা থাকবে না। ফলে তাদেরকে আরো বেশি আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে। মোটামুটি এই ছিল সংশোধনীতে করা। কিন্তু এর সাথে আপনার ওই যে তদন্তের যে বিষয়গুলো আছে, তদন্ত কিন্তু আপনি বলা হয়েছে যদি আপনার এই হাতে নাতে ধরা পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 15 দিনের মধ্যে তার একটা রিপোর্ট দিতে পারে, আর না হলে 60 দিনের পরেও যদি না দিতে পারে, উনি কর্তৃপক্ষকে জানিয়ে কিন্তু আরো 30 দিন পাবেন। কিন্তু তারপরে যদি না দেয়, অবহেলা থাকে, তখন কিন্তু তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে কিন্তু ট্রাইব্যুনাল একটি নোট করে দিতে পারে উনি অযোগ্য বা অবহেলা আছে। এমনকি তার পরবর্তী যদি না পারে, ট্রাইব্যুনালের নিজস্ব ক্ষমতা আছে সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো ধরনের আদেশ দেওয়ার জন্য। ফলে যেন তদন্ত পর্যায়ে কোনো ধরনের মানে ঢিলে না হয়, সময় ক্ষেপণ না হয়, সঠিক সময় যাতে তদন্ত হয়, তখন কিন্তু এই মামলাগুলো আর কি প্রমাণ করা আরো বেশি সহজ হবে। এটা 18 ধারাতে বলা আছে। আর আপনি 20-এ বলা হয়েছে টানা কার্য দিবস, প্রত্যেকটা কার্য দিবসে এই মামলার শুনানি করে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এবং এই যে 180 দিনের মধ্যে যে নিষ্পত্তি, এখন কিন্তু আগে চেঞ্জ হয়ে গেলে বিজ্ঞ বিচারক পরিবর্তন হলে দেখা যেত যে আবার প্রথম থেকে শুরু, এখন দরকার নাই, আপনি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে। ফলে এই ধরনের অপরাধগুলোকে যেন দ্রুত নিষ্পত্তি করা যায়। এবং এখানে আপনার আরো কিছু বিষয় আছে, এই ধর্ষণের সময় যদি কোনো আর কি সন্তান জন্ম লাভ করে, তার কিন্তু দায়িত্ব রাষ্ট্র নেবে এবং রাষ্ট্র চাইলে সেই ব্যক্তি যে এটার জন্য দায়ী তার কাছ থেকে কিন্তু টাকা উদ্ধার করতে পারবেন। আর আমার আরেকটা জিনিস যে এখানে এই আইনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস একটু বিবেচনার প্রয়োজন ছিল, সেটি হলো যে অনেক শিশু, বিশেষ করে শোনা যাচ্ছে যে মাদ্রাসার শিক্ষার সাথে যারা বা এমনি স্বাভাবিকভাবে আপনার ওই সমাজের বিভিন্ন পর্যায়ে
দেখা যায় শিশুরা বলাৎকারের শিকার হয়, জি জি, বা আপনার এই বিভিন্ন সংস্থাতে এই ধরনের অভিযোগ নির্যাতনের শিকার হয়। আমরা রিসেন্টলি বেশ কিছু ঘটনা দেখেছি। সেই শিশুদের আপনি কোন আইনে বিচার করবেন, মানে তাদের কোন আইনে প্রতিকার পাবে, ওই অপরাধীকে আপনি কোন আইনে নিয়ে আসবেন? এখানে আপনার এই নারী শিশু নির্যাতন দমন আইনের আপনি 2-এর আপনার তে বলে দেওয়া হলো ধর্ষণের সংজ্ঞা চলে যাবে পেনাল কোডের 375-এ। সেখানে স্পষ্ট বলা হচ্ছে কোনো ব্যক্তি দ্বারা কোনো নারী যদি ধর্ষিত হয়, কিন্তু পুরুষ দ্বারা পুরুষ যদি শিশুরা ধর্ষিত, তখন কি হবে? তাহলে এখানে আপনার এই আইনের প্রতিকার হচ্ছে না। এবং সেই সাথে এই আইনের আপনার টয়ে আবার আপনি বলে দিলেন 16 বছর যে কোনো ব্যক্তিকে এটা নিয়ে আসতেন। আমি কয়েকদিন আগে দেখলাম পুলিশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে না, আমরা সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছি এই 16 বছরের নিচে হলে পরে তারা এই আইন যেন এই মামলাটা করে, কিন্তু সেটা সম্ভব না। কারণ বিচার কার্য পরিচালনা করা, ধর্ষণের সংজ্ঞাতে তো আপনি নারীকে আলাদা করে ফেললেন, তাহলে হবে কি 377-এ গেলে ওখানে আপনার যাবজ্জীবনের বিধান রয়েছে, বা আপনার 10 বছর পর্যন্ত এরকম একটা বিধান রয়েছে। কিন্তু যদি এই আইনে হতো, পেনাল কোডে হলে আপনার এই মামলাটা দীর্ঘায়িত হবে এবং শাস্তি কম আছে, এবং এখানে ওই ধরনের যে ট্রাইব্যুনালে যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে কিন্তু হবে না। ফলে অপরাধীরা কিন্তু মানে কিছুটা হলেও সুযোগ সুবিধার মধ্যে থাকবে। ফলে যদি এই আইনে বলাৎকারটাকে আমরা নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু পরিপূর্ণতা পেত। হ্যাঁ, নিষ্পাপ এই শিশুগুলো কিন্তু সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে তারা ন্যায় বিচারটা পেত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হতো। বাসভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে একটু সংযুক্ত হবে ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। জনাব মেহেদী, আপনি শুনছিলেন বাশার সাহেব অনেকগুলো স্পষ্টীকরণ জায়গায় তুলে ধরেছেন, এবং এই যে জঘন্য ঘৃণিত যে অপরাধটি বিষয়ে সরকারের সাথে সাথে পুরো দেশবাসী সোচ্চার হয়েছে। আমরা চাই না এই ধরনের আসলে অপরাধ সংগঠিত হোক, এবং সামাজিকভাবে আমরা যেন সেটি নিয়ন্ত্রণ করতে পারি, অবশ্যই সেটি প্রত্যাশা করব। তার সাথে একটু প্রাথমিকভাবে আপনার মতামত জানতে চাইব যে এই যে পরিবর্তনগুলো আসলে সেটি কতটুকু এটি প্রতিরোধে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আব্দুল্লাহ মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, অত্যন্ত সুন্দরভাবে ধর্ষণের এই সংশোধিত আইন, তারপরে তদন্তের বিষয়টা এবং শাস্তির বিষয় সকল দিক উপস্থাপন করেছেন। আমি এ বিষয়ে বলতে চাই যে ধর্ষণ যারা করে তারা হলো মানসিক বিকারগ্রস্ত মানুষ। তাদের মানসিকতা সবচেয়ে জঘন্য এবং নিম্ন পর্যায়ে। এবং বেগমগঞ্জের এই ঘটনা শুধু নয়, তার আগে পরে অনেকগুলো ঘটনা থেকে সারা দেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে অর্ডিন্যান্স জারি করে যদি এটাকে বন্ধ করার চেষ্টা করা না হতো, এতদিনে হয়তো দেশে এটা মহামারী আকার ধারণ। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সেরা দ্বিতীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে আছেন। আমরা দেশের 18 কোটি মানুষ যা চিন্তা করি, ভাবি, তিনি আমাদের সকলের আগে অগ্রগামী, অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ। তিনি সবকিছু সকলের আগে ভাবেন, চিন্তা করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই কারণেই এই বিষয়ে রাষ্ট্রপতি কর্তৃক একটা অর্ডিন্যান্স জারি করা হয় প্রথম, পরবর্তীতে মহান জাতীয় সংসদের মাধ্যমে এটাকে আইনে পরিণত করা হয় এবং মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়। অর্থাৎ এই যে শাস্তির বিষয়টি আগে ছিল যাবজ্জীবন সাজার বিষয়, এটাকে এখন মানে ফাঁসির ব্যবস্থা করায়। আমরা দেখতে পাচ্ছি অর্ডিন্যান্সের পর থেকেই ধর্ষণের যে একটা ছিল প্রবণতা, সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। সারা দেশে কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দেশের জনগণ মনে করে। গত বেশ কিছুদিন যাবৎ এই অর্ডিন্যান্স জারির পর থেকে দেশে কিন্তু আগের মতো ধর্ষণ হচ্ছে না, অর্থাৎ অনেকটা উন্নতি হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা সন্তোষ প্রকাশ করছি। এই ধর্ষণের সাজা, মৃত্যুদণ্ড যেটা করা হয়েছে, এটা অত্যন্ত সময় উপযোগী, সঠিক সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে এবং মানুষের প্রতি, মানবতার প্রতি তার যে ভালোবাসা, সেই কারণেই
এই আইন করা হয়েছে বলে আমি মনে করি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এবং মন্ত্রিসভাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং ইতিমধ্যে সারা দেশে এই আইনের আলোকে, এই সংশোধনীর আলোকে বিচারও শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ মাহমুদ বাশার সাহেব পরিষ্কার বলেছেন যে যখন থেকে এটা আইনে পরিণত হলো, তার সেই দিন থেকে যে ঘটনাগুলো সংগঠিত হবে সেইগুলো এই আইনের আওতায় আসবে এবং এইভাবে বিচারের আওতায় আসবে। এটাই স্বাভাবিক। এবং সেইভাবে যদি এটা চলে, বিচার যদি অল্প সময়, স্বল্প সময়ের মাধ্যমে শেষ হয়, তদন্ত যদি দ্রুত শেষ হয় এবং শাস্তি দ্রুত নিশ্চিত হয়, তাহলে দেশের জনগণ স্বস্তি পাবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে। এবং সেই লক্ষ্যেই এই আইন সংশোধিত হয়েছে। সেই জন্য আমরা দেশের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। জি, জনাব মেহেদী, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু সংযুক্ত হব সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জনাব সাইদুর রশিদ সুমন, আমরা দুজন আইনজ্ঞর কাছ থেকে জানছিলাম আসলে বিষয়গুলো ইতিমধ্যেই সারা দেশব্যাপী আসলে আমরা এগুলো আলোচনা হচ্ছে, সকলে আমরা জানি। তারপরও একজন সমাজ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে আপনার কাছ থেকে জানতে চাবো যে সামাজিকভাবে আসলে এই জায়গাগুলো আমাদের প্রতিরোধ করতে হবে, কারণ এই শুধুমাত্র আইনের প্রয়োগ দিয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই জায়গাগুলো আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সেই বিষয়ে আপনার মতামত শুনব। রাজীব, আমি আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায়। দেখেন, এটা বললে অত্যুক্তি হবে না যে বাংলাদেশের বিগত কয়েক বছরের যে উন্নয়নের পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি, তাইলে বেশ অনেক ইন্ডিকেটরই বাংলাদেশের উন্নয়ন কিন্তু খুবই বিশ্বের কাছে একটা ঈর্ষণীয় পর্যায়ে চলে গেছে। এটা বলাটা খুব বেশি বলা হবে না। কিন্তু এই উন্নয়নগুলো ম্লান হয়ে যায় কখন জানেন? যখন এই যে ধর্ষণ সহ এই যে আমরা গত করোনাকালীন যে স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, তারপরে এই যে বিভিন্ন অসঙ্গতি, সামাজিক অসঙ্গতিগুলো যখন আমরা আমাদের চোখের সামনে চলে আসে, তখন এই উন্নয়নগুলো না অনেকটা ম্লান হয়ে যায়। তো সেদিক থেকে ধর্ষণের যেটা আমাদের দুই আলোচকও বললেন যে এটা শুধুমাত্র আইন প্রয়োগের বিষয় না, এটা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ডিক্লেয়ার করেছে যে এটা একটা সামাজিক ব্যাধি। তো সামাজিক ব্যাধিকে সামাজিক আমি মনে করি যে সামাজিক নিয়ামক দ্বারাই প্রতিহত করা উচিত, যদি এটাকে আপনি সাস্টেইনেবল একটা পর্যায়ে নিয়ে গিয়ে এটাকে মোকাবেলা করতে চান। আইন এবং সমাজ, এই দুটো কিন্তু there is evidence, there is significant relationship between two basic institutions বলতে পারেন না আমার, এবং এই সমাজের মৌলিক কাঠামোগুলোর মধ্যে কিন্তু আইন, তারপর লিগ্যাল সিস্টেম, জাস্টিস, বিচারিক ব্যবস্থা, এগুলো কিন্তু একটা ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসেবে আমরা জানি। এবং সমাজকে যদি আপনি ব্যাখ্যা করেন, এবং ল এর ভূমিকাটা হচ্ছে কিন্তু মেডিয়েট বিটুইন পলিটিক্যাল ইন্টারেস্ট, ইকোনমিক, অর্থনৈতিক স্বার্থ, এবং আরেকটা সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, মানুষের আচার, এই নরমেটিভ ফাংশনস গুলো কিন্তু মেডিয়েট করে হচ্ছে গিয়ে ল বা লিগাল সিস্টেমস কিংবা বিচারিক যে ব্যবস্থা কোনো রাষ্ট্রে বা সমাজে যেটা থাকে। তো সেই আঙ্গিকে ধর্ষণকে যদি আপনি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেন, তাইলে সামাজিক ব্যাধিকে নির্মূল করার জন্য আপনার আইনের পাশাপাশি এই যে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, আচার এবং দীর্ঘদিনের যে প্রথা, কাস্টম যেটাকে বলছি, এগুলোকে আমলে নিয়েই কিন্তু আপনার একটা সার্বিক প্রতিরোধ করা বা সামাজিক আন্দোলন যেটাকে বলছি আমরা। এবং সামাজিক আন্দোলনটা বা সোশ্যাল মুভমেন্টটা কেন জরুরি জানেন? দেখেন আপনি, এই যে আমরা আজকে যে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেলও কিন্তু খুব এক বাক্যে স্বীকার করলেন যে এই যে আজকে যে আইনটা পাশ হলো, বা আমরা যে সবাই মিলে এটা একটা প্রয়োজনীয়তা অনুভব করছি, এর পিছনেও কিন্তু কারণ হচ্ছে কিন্তু সামাজিক আন্দোলন। কারণ এই যে ধর্ষণের প্রকোপ কিন্তু সমাজের আগেও ছিল, এর আগেও আমরা দেখেছি, বাট আমরা কিন্তু এই যে এখন যে একটা গণজাগরণের মতো করে
এই যে গত কয়েক মাস আগে যে সিলেট থেকে শুরু করে কয়েক জায়গায় বেগমগঞ্জের উদাহরণ তুললেন আমাদের এক আলোচক, এই যে মানে একটা মানে মেক্সিকান ওয়েভের মতো সারা সমাজে ছড়িয়ে পড়ার বিষয়টা, এইটা কিন্তু একটা খুবই অ্যালার্মিং ছিল। এবং এই অ্যালার্মিং হওয়ার কারণেই কিন্তু আমাদের যে সমাজের মানে বিবেক বলেন বা সমাজের নৈতিকতা, বিবেক নীতি নৈতিকতা নিয়ে যারা কাজ করে, চিন্তা করে, তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এবং তারই ফলশ্রুতিতেই কিন্তু আজকের এই ধর্ষণের শাস্তি যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং আরো কর্তা ব্যক্তিরা যারা আছেন, আইন প্রণেতারা, তারা কিন্তু আমলে নিয়েছে এবং সেটা সঠিকভাবে কার্যকর হয়েছে। তো আপনি দেখেন রুটটা কিন্তু হচ্ছে কিন্তু সমাজ। আপনি সমাজ ব্যতিরকে আইন প্রয়োগ বলেন বা যে কোনো ধরনের বিচারিক ব্যবস্থাই বলেন, সেটা যদি সমাজ শুদ্ধ না হয়, সেটা যদি প্রথা বহির্ভূত হয়, তাইলে সেটা কিন্তু এফেক্টিভলি আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করাটা খুব মানে একটা বাধাগ্রস্ত হবে। তো সেই আঙ্গিকে আমি বলবো যে আইন পাশ হয়েছে, আমি অবশ্যই সাধুবাদ জানাই সরকার এবং আইন প্রণেতারা এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, তার ঐকান্তিক প্রচেষ্টা এবং ইচ্ছার কারণেই এটা আমরা আজকে দেখতে পেয়েছি। পাশাপাশি যদি আপনি সমাজের এই যে অসঙ্গতিগুলো এবং কি কারণে হচ্ছে, এই বিষয়গুলোর প্রতি যদি আমরা গুরুত্ব আরোপ না করি, তাহলে কিন্তু আইন শুধু কাগজে কলমই থেকে যাবে। এবং আপনি দেখবেন এটা মানে ইউএসএ তে যে এই যে করোনাকালীন ক্রাইম রেট নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, সেখানে তারা দেখিয়েছে যে প্র্যাকটিক্যালি যে ক্রাইমটা হচ্ছে সোসাইটিতে, সেটা রিপোর্টিং হচ্ছে না, রিফ্লেক্ট করতেছে না। এটাকে গবেষকরা বলেছে ডার্ক ফিগার। সো বাংলাদেশেও যদি আইন প্রণয়ন করার পরে যদি ইফেক্টিভলি কার্যকর না হয়, তাহলে দেখবেন ধর্ষণের এই ঘটনাগুলো কিন্তু আমরা ডার্ক ফিগারের মানে অতল গহ্বরে হারিয়ে যাবে। কিন্তু আমাদের উচিত হবে এই যে আরেকটা বড় মানে আমার কাছে মনে হয় অ্যালার্মিং, সেটা হচ্ছে এই যে বেগমগঞ্জের যে ঘটনাটা, ধর্ষণ আগের সমাজেও ছিল, এই যে প্রকাশ্যে ভিডিও ধারণ করার যে সংস্কৃতিটা চালু হয়েছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। এবং আপনি দেখেন শাস্তি যেরকম দৃষ্টান্তমূলক হয়, যে শাস্তির কারণে যে অন্য অপরাধীরা সতর্ক হয়, কিন্তু আপনি দেখেন অপরাধও কিন্তু আবার দৃষ্টান্তমূলক হয়। এই যে বেগমগঞ্জের ঘটনা, তারপর আপনি দেখেন আপনার মনে আছে কিনা গত 2014-15 দিকে যে শিশু নির্যাতনের কিন্তু একটা ঘটনা, এরকম কিন্তু আমাদের সমগ্র সমাজে ছড়িয়ে পড়েছিল। যে সিলেটের রাজন যে নির্যাতন, তারপর খুলনায় একই সাথে কিন্তু কয়েকটি ঘটনা ঘটেছিল। এবং তার তখন আমরা দেখেছি অপরাধীদের এই অধ্যত্বপূর্ণ আচরণ, এটা একটা সোসাইটির জন্য খুবই থ্রেটিং। এবং এই থ্রেটিং পর্যায়ে যখন যায়, তখন কিন্তু আইন প্রয়োগ করে এটাকে নির্মূল করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আপনি আইন আছে, ধারা আছে, হ্যাঁ, বাট আপনি কিন্তু তাদের বিচারিক আওতায় এনে সঠিকভাবে বিচার করতে পারলেও, আপনি যদি এই যে বললাম যে প্রকাশ্যে অপরাধগুলো সংগঠিত করা যদি প্রবণ হয়ে ওঠে, মানুষ সামাজিক বিধি নিষেধ এগুলো যদি প্রথাগত এবং নৈতিকতা বিবর্জিত হয়, তাইলে কিন্তু আপনি এই অপরাধগুলো একেবারে হয়তোবা কমাতে পারবেন, কিন্তু নির্মূল করতে পারবেন। এই নির্মূল করার জন্য আমাদের এই সামাজিক সোশ্যাল ফ্যাক্টরস গুলো কগনিজেন্স নিয়েই আমাদের আইন প্রণয়ন করতে। তাহলে আমি দৃঢ় বিশ্বাস করি যে এটা শুধুমাত্র সংসদে পাস হলেই যে আমাদের খুব একেবারে সুখ অনুভূতি এনে দিবে তা না, এটা আমরা আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যে এইটার আসলে ইমপ্লিমেন্টেশনটা কোন পর্যায়ে যায়। বিকজ অলরেডি এভিডেন্ট দেয়ার ইজ এ বিগ গ্যাপ বিটুইন ল এনফোর্সমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। এই গ্যাপটা যদি কমিয়ে আনতে পারে, তাইলে আমার মনে হয় এটা সুফল আসবে, পাবে। আদারওয়াইজ এটা দ্বারা আমার মনে হয় না তেমন কোনো সুফল আসবে। জি, জনাব সাইদুর রশিদ সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সঙ্গে আলোচনায় ফিরবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ধর্ষণ আইন ও সমাজ বাস্তবতার এই জায়গাগুলো নিয়ে। বিরতির আগে আমরা আলোচনা শুনেছি জনাব সাইদুর রশিদ সুমনের। এবার আবার স্টুডিওতে একটু ফিরতে চাইবো ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার আপনার কাছে। বিরতির আগে আমরা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি, পরিবর্তনের জায়গাগুলো আপনি তুলে ধরেছেন, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা, সামাজিক যে আমাদের এগিয়ে চলা এবং এই যে তরুণদের মধ্যে যে ব্যাপকতা, সে জায়গাগুলো একটু রাখবেন, এবং সে সাথে সাথে এই যে আইনটি হলো বাস্তবায়নের জায়গা, সেই জায়গাগুলো যদি একটু যোগ করেন। জি, আপনাকে ধন্যবাদ আবার।
দেখেন আমাদের দেশে নারী নির্যাতন যেভাবে হচ্ছে এটা যেরকম সত্য, ঠিক একইভাবে এই দেশের নারীরা এগিয়ে যাচ্ছে এবং তাদের জন্য অনেক ধরনের বিশেষ আইনের বিধান করে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছেন। দেখেন নারী নেতৃত্বের জন্য উনি তৃণমূল পর্যায় থেকে যে ওয়ার্ড লেভেল সেখানে কিন্তু একটা কোটা করে দিলেন, সংরক্ষিত আসন করে দিলেন, এবং সেখান থেকে রাজনীতিতে দেখেন প্রত্যেকটি পর্যায়ে নির্বাচন কমিশন যে বলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের 25% বা 30% এরকম একটি নারী নেতৃত্বের কোটা থাকতে হবে বা তাদেরকে দিতে হবে নেতৃত্বের। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই সবচেয়ে বেশি দিয়েছে, হয়তোবা আমরা এখনও পূর্ণতা পাইনি বা পরিপূর্ণ হয় নাই, কিন্তু চেষ্টা তো আছে, ওনারা চেষ্টা করছেন। ফলে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বা নারী মুক্তির অগ্রদূত যদি কাউকে বলতে চাই সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ আইন থেকে শুরু করে উনি বাস্তবায়ন, দেখেন যে ওনার মন্ত্রিসভা বা প্রত্যেকটি ক্ষেত্রে, আজকে মাননীয় স্পিকার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উনি চেষ্টা করেছেন। এমনকি 11 সালে যে জাতীয় নারী নীতি করা হয়েছে সেখানে এমন কোনো সেক্টর নাই, আপনার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক প্রত্যেকটি বিষয় উনি নিয়ে এসছেন একটি বাইন্ডিংসের মধ্যে। জাতিসংঘের যে চার্টার আছে বা বিভিন্ন ধরনের যে আপনার কনভেনশন আছে সেগুলো কিন্তু কম্প্রোমাইজ একটা মানে ফরম্যাটে উনি নিয়ে এসে নারীদেরকে সুরক্ষা দিয়েছেন আইনগতভাবে। এবং সেই সাথে আপনার ওই যে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গবেষণা প্রতিষ্ঠান আছে স্টাডি সার্কেল ওয়ার্ল্ড ইকোনমিক যে ফোরাম, তারা কিন্তু এই যে গ্লোবাল আপনার জেন্ডার গ্যাপ শীর্ষক যে একটি রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সবচেয়ে শীর্ষে এবং আপনার বিশ্বেতে এর অবস্থান রয়েছে বৈশ্বিক সূচকে 5ম অবস্থান। তাহলে আপনি চিন্তা করেন যে উনি কতটুকু এই বিষয়ে এফোর্ট দিয়েছেন এবং কাজ করছেন। এবং আপনি লেবার পার্টির যে সিনিয়র এমপি আছে জিম ফিটস প্যাট্রিক্স, উনি কিন্তু একটা কথা বলেছেন যে নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি এটি কিন্তু উন্নয়নের একটি রোল মডেল, এবং পৃথিবীর বহু দেশ বাংলাদেশের এই উন্নয়ন নীতি বা এই পদ্ধতি কিন্তু অনুসরণ করতে পারে। ফলে বিশ্বের যে স্বীকৃতি সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার কাজের দ্বারা কিন্তু একটি যে নারীর ক্ষমতায়ন বা নারীর সুরক্ষা সব কিছুর জন্য কিন্তু উনি স্বীকৃত হয়েছেন। আর দেখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন সংবিধানটি প্রণয়ন করেন তখনই কিন্তু আপনার এই যে আমাদের 26 যে অনুচ্ছেদ সেখানে কিন্তু সকলকে সমান, নারী পুরুষকে সমান করে দেওয়া হলো, বা নারীরা যেন বৈষম্যের শিকার না হয় 28 অনুচ্ছেদে, এবং আপনার এই যে তারা যেন পুরুষের সমান অধিকার লাভ করে, এবং 29 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের যে আপনার চাকরিগুলো থাকবে সেখানে নারীরা অংশগ্রহণ করতে পারবে। এমনকি 65 অনুচ্ছেদে নারীদেরকে আগানোর জন্য সংসদে সংরক্ষিত আসনও করা হলো। আমি বলতে চাচ্ছি জাতির পিতার হাত ধরে যে শুরুটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা করছেন। দেখেন আমরা স্বাধীন হয়েছে 71 সালে জাতির পিতা নারীদের জন্য এতগুলো বিধান রেখে সুরক্ষা রেখে দিয়ে গেছেন। কী জন্য কথাটা বললাম, ব্রিটেনেই আপনার 1918 সালে নারীরা কিন্তু প্রথম ভোটাধিকার পায় আপনার রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে, এবং তার পরের বছর 19 সালে কিন্তু আপনার আমেরিকাতে নারীরা ভোটাধিকার পায়। ফলে আমরা কিন্তু তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছি। আমাদের দেশের যে দৃষ্টিভঙ্গি যে খুব বেশি নেতিবাচক এটা বলা যাবে না, কিছু অপরাধ হতে পারে। দেখেন ব্রিটেনে অপরাধ কেন হয় না? আমাদের দেশের মানুষ যখন ব্রিটেনে যায় বলেন তো কজন মানুষ অপরাধী সেখানে? ওখানে যা ভালো হয়ে যায়, কি কারণে? কারণ ওখানে আইনের সুষ্ঠু প্রয়োগ আছে, বাস্তবায়ন আছে এবং শাস্তি নিশ্চিত করা হয় যদি যদি এটাই করা হয়। আর আমাদের দেশে এখন সবচেয়ে বড় মহামারীর মতো অবস্থা সেটা হচ্ছে এই ধর্ষণ। ব্রিটেনে যখন আপনি 2004 সালে আন্ডারগ্রাউন্ডে যখন বোমা ফাটানো হলো তখন তারা কিন্তু টেররিজম অ্যাক্ট একটা করলেন, করার পরে ওখানে কিন্তু ওনারা বলে দিলেন যে টেররিজম অ্যাক্টে যিনি অ্যারেস্ট হবেন তার জন্য কোনো হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এটা প্রযোজ্য হবে না, কারণ তাকে কোনো ধরনের আইনগত সুরক্ষা দেওয়া যাবে না, কারণ সে রাষ্ট্রের জন্য থ্রেট। এবং শুধু তাই নয়, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস সেটাও কিন্তু তাদের জন্য আর্টিকেল 8 যেটা রাইট টু প্রাইভেট লাইফ সেটা এখানে থাকবে না, প্রযোজ্য হবে না। ফলে তারা ওইভাবে কিন্তু কঠোর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছে। এমনকি আপনার যখন 2006 থেকে 7 সালে যে নাইফ ক্রাইম, কিশোররা যখন ওই যে ছুরি দিয়ে একে অন্যকে হত্যা করলো, সে সময় প্রশাসন, বিচার বিভাগ সবাইকে একটা কঠোর দৃষ্টিভঙ্গি নিল এবং 1 বছরের মধ্যে সেই নাইফ ক্রাইম বন্ধ হয়ে গেল ব্রিটেনে। ফলে আমাদের দেশে এখন যে চ্যালেঞ্জটা আছে আমাদেরকে সেভাবে মোকাবেলা করতে হবে। এখানে শৈথল্য দেখানোর কোনো সুযোগ নাই, যেন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ধর্ষকদেরকে সামাজিকভাবে বা আমাদের এই যে বিচার ব্যবস্থার মধ্যে আইনের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় তাদেরকে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস যে আপনার এই যে আপনার এই যারা ধর্ষণের শিকার হবেন সেই ব্যক্তিদের আপনার যে এই সুরক্ষার যে বিষয়গুলো থাকে, আপনার আমাদের এভিডেন্স অ্যাক্টের 155(4) বলে দেওয়া হলো ধর্ষক
তাকে সেভ করার জন্য যে ভিকটিম থাকবে তার চরিত্র আপনি ডিসপিউট করতে হবে, তার ক্যারেক্টারকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন। তার যদি ক্যারেক্টার খারাপ হয় তাহলে এটা ধর্ষণ হবে না। এই যে আইনের মাধ্যমে নারীকে অবমাননা করা বা অপরাধীকে একটু সুবিধা দেয়া, আমি মনে করি বা এটা দাবি উঠেছে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন আর কি নারী নেতৃত্ব থেকে, যে এটি কিন্তু পরিবর্তন হওয়া উচিত। এই যে আমাদের সাক্ষ্য আইনের, এবং এই যে সাক্ষ্য গ্রহণ যেন সঠিকভাবে হয়, এবং এটার যে মেডিকেল যে পরীক্ষাটা আপনার এই আইনের 23 ধারায় যেটা বলা হয়েছে, বা এই যে আবার 32-এ বলা হয়েছে, কারণ 32-এ যে পরীক্ষাটা হবে সেটি 23 ধারা অনুযায়ী এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে কিন্তু সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য। এই যে এই আইনে গ্রহণযোগ্য, এবং সাক্ষ্য আইনের আপনার 45-এ তো আছেই এক্সপার্ট ওপিনিয়ন। ফলে আমি বলছি যে তাদের যেন মেডিকেল, যে বাংলাদেশে কিন্তু এখন বোধহয় একটাই সেন্ট্রাল একটা মেডিকেল টেস্টের জায়গা আছে বিভিন্ন জেলা শহরে, কিন্তু ওটা অপ্রতুল। তাদের এই যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু আপনি নির্জন জায়গায় বেশিরভাগ ধর্ষণগুলো হয়, ফলে চাক্ষুষ সাক্ষী কম থাকে। এই যে তাদের মেডিকেল টেস্টটা যদি আমরা সঠিক সময়ের মধ্যে করতে পারি, এবং এই পরীক্ষা নিরীক্ষার অভাবে অনেক মামলা কিন্তু ঝুলে আছে, অনেক ঝুলে আছে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। ফলে যেন প্রত্যেকটি যে আইনগত যে পদ্ধতি আছে, বাধা আছে, সেগুলো আমাদের কিন্তু এখন রেকটিফিকেশন একটা সুযোগ করতে হবে। ধন্যবাদ। আমরা আবার একটু সংযুক্ত হব ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জনাব মেহেদী, আমরা আলোচনার দ্বিতীয় ভাগে এসেছি, শেষ দিকে চলে এসেছি। এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ধর্ষণ আইন ও সমাজ বাস্তবতা, এবং সেখানে আমরা বিরতির আগে আলোচনা করেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার ব্যবস্থা সকলেরই যার যার দায়িত্ব শক্তভাবে পালন করতে হবে, সমাজকেও এগিয়ে আসতে হবে। আমাদের সেই জায়গাগুলো আসলে যে অবস্থান, এবং বাশার ভাই বলছিলেন, সুমন ভাই বলছিলেন যে এখানে কঠোর প্রয়োগ অবশ্যই করতে হবে, সেই জায়গাটা আসলে প্রত্যাশা কি থাকবে আপনার? আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাশার সাহেবের বক্তব্যের সাথে আমি বেশিরভাগই একমত। তবে কিছু কিছু, উনি তো মানে সরকারের এবং রাষ্ট্রের আইন কর্মকর্তা, সেই কারণে তিনি সরকার রাষ্ট্র পক্ষে বক্তব্যটা তিনি জোরালোভাবে রেখেছেন। আমি একটু জনগণের পক্ষেও আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো এই যে বিচার কিন্তু উভয়ের জন্য। বিচার কিন্তু যেমনি ভাবে যিনি বাদী তিনি চান, যিনি আসামি তিনিও কিন্তু ন্যায় বিচার প্রত্যাশা করেন, এবং আসামিও ন্যায় বিচার থেকে বঞ্চিত না হওয়া রয়ে গেছে। আইন আমরা করি, আইনের প্রয়োগও আছে সমাজে, কিন্তু বিচার ব্যবস্থায় কিছু দুর্বল দিক আমাদের সামনে। মনে করেন একজন নারী, তিনি প্রকৃতপক্ষে ধর্ষণের শিকার হয়ে আদালতে যান বা থানায় যান, তিনি ধর্ষণের একটা মামলা করেন, তিনি প্রকৃতপক্ষেই ধর্ষিত হয়েছেন। আর যে ধর্ষক সে প্রকৃতিই একজন ধর্ষক, অপরাধী। কিন্তু এমনও ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা নারী শিশু নির্যাতনের মামলা, যৌতুকের মামলা, যৌতুকের দাবিতে নির্যাতনের মামলা, তারপরে ধর্ষণের মামলা, অনেক মামলা আমরা ডিল করেছি আদালতে। আমরা এমনও মামলা দেখেছি, একটা নারী সে উদ্দেশ্যমূলকভাবে একটা মামলা দায়ের করেছে। একজন নারী সে প্রশ্নবিদ্ধ সমাজে, এবং সে হয়তো একটা পতিতা, এমন অনেক নারী আছে, তারাও কিন্তু একটা পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। কাজেই আবার রাজনৈতিক প্রতিহিংসার কারণেও কিন্তু সমাজে ব্যক্তিগত রেষারেষি, দলাদলি, এই প্রতিহিংসা বশত কিন্তু ধর্ষণের মামলা হয়, অতীত হয়েছে, ভবিষ্যতে কিন্তু হবে। কিন্তু সাক্ষ্য আইন, মামলার সাক্ষী জেরা, জবানবন্দি, সবকিছু, ডিএনএ টেস্ট, তারপরে মনে করেন মেডিকেল টেস্ট, সবকিছুর মাধ্যমে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, সবকিছুর দ্বারা কিন্তু একটা মামলা শতভাগ যখন প্রমাণিত হবে তখনই কিন্তু তাকে ফাঁসি দেওয়া যাবে। কিন্তু মামলাটা যদি শতভাগ প্রমাণিত না হয় তাহলে কিন্তু তাকে ফাঁসি দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে এই আইনের সুফলতা, মানে সফলতার পাশাপাশি আরেকটা খারাপ দিকও আছে। কিন্তু একদিকে দেখা যাবে একজনের ফাঁসি হবে, আবার পুরোপুরি এই মামলাটা প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কারণে
অনেক আসামি কিন্তু খালাস হয়ে যান। তো এই বিষয়টাও আছে। আর যিনি বাদীনি তিনি যদি একটা পতিতা হন, খারাপ মহিলা হন, সমাজের চোখে রাষ্ট্রের চোখে একটা প্রশ্নবিদ্ধ নারী হন, সে কিন্তু যে মামলাটা দায়ের করেছে দেখা গেছে কারো না কারো দ্বারা প্রভাবিত হয়ে মামলা করেছে, এমনও কিন্তু অনেক ঘটনা আমাদের সামনে আছে। কাজেই এই বিষয়কেও কিন্তু আমাদের সতর্ক থাকতে বিবেচনায় রাখতে হবে, সতর্কতার সাথে আমাদেরকে ডিল করতে হবে। আর যেন কি বলতে চেয়েছেন আপনি আমাকে আবার বলেন। যে এই যে অবশ্যই আইনের প্রয়োগ, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে, কিন্তু সামাজিক একটা প্রেক্ষাপট অত্যন্ত জরুরি। আমরা দেখছি বর্তমান তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার বলি বা অপব্যবহার বলি প্রচণ্ডভাবে ঝুঁকে যাচ্ছেন, এবং এই যে আইসিটি অ্যাক্ট হয়েছে সেখানে অনেক ধরনের, এই যে সুমন ভাই যেটি বলছিলেন যে এত নিচে নেমে গেছে, আমরা একটা ভিডিও ধারণ করছি সেটি আবার প্রকাশ্যে ছেড়ে দিচ্ছি, এই জায়গাগুলোর প্রতিরোধেরও আসলে আমাদের ব্যবস্থা নিতে হবে। সেই জায়গায় কি প্রত্যাশা থাকবে? এটা আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়, বিকারগ্রস্ত মানুষ যারা, এবং যারা নাকি মানসিক দিক থেকে অনেক নিম্ন শ্রেণীর, সেরকম কিছু লোকেরা এগুলি করে। এটার জন্য আমাদের সামাজিক আন্দোলন করতে হবে এবং মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে আরো বেশি সচেতন করতে হবে। তাদের মধ্যে শিক্ষা, আদর্শ, মূল্যবোধ এগুলি পরিবার থেকেই সৃষ্টি হয়, তারপরে রাষ্ট্রের সমাজেরও দায়িত্ব আছে। এই বিষয়ে সেমিনার, এই বিষয়ে আলোচনা সভা, তারপরে বিভিন্ন রকমের সামাজিক বিপ্লব আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব মেহেদী আপনাকে। আমরা এবার একটু সংযুক্ত হবো সাইদুর রশিদ সুমন, সহযোগী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুনবো আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, এবং যেটা আপনার কাছ থেকে শুনতে চাইব যে আমরা বরাবরই আইনি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োগের জায়গা আলোচনা করার চেষ্টা করেছি, এবং সেই সাথে সাথে আপনি যে বিষয়টি বারবারই বলছেন যে অবশ্যই আইনের যথার্থ প্রয়োগ থাকতে হবে, বিচার ব্যবস্থার সময় মতো বিচার গ্রহণ করতে হবে, সংশ্লিষ্ট সবাইকে যেমন এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয়ে আমরা এখন দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, অপব্যবহার, এবং এই যে তরুণদের যে অনেক বেশি সে জায়গায় অনেক বেশি আগ্রহ চলে যাচ্ছে, সেগুলো অনেক অপরাধ সঙ্গে কিশোর গ্যাংয়ের মতো অপরাধ হচ্ছে সমাজে। এই জায়গাগুলো প্রতিরোধে আসলে আমরা কি করতে পারি? আপনাকে আবারও ধন্যবাদ। দেখেন, এটা তো মানে বৈশ্বিক বিষয়, কিন্তু এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং, এই যে স্পেসগুলো যে আমাদের যে বেড়েছে আগের সমাজ ব্যবস্থা থেকে এখনকার সমাজ ব্যবস্থার যে একটা আমূল পরিবর্তন হয়েছে, মানে ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা কালচারাল ল্যাগ তৈরি হয়, যেটা আমি প্রায়শই বলি যে ম্যাটেরিয়াল কালচারের সাথে সাথে নন ম্যাটেরিয়াল কালচারের ডেভেলপমেন্টটা হচ্ছে না। এই নন ম্যাটেরিয়াল কালচারের ডেভেলপটা, মানে আমি টেকনোলজি আমার কাছে আছে, বাট আমি জানছি না এটা কিভাবে সেফলি ইউজ করতে হয়, এইটার ইথিক্স কি, এইটার কোড অফ কন্ডাক্ট কি, এটা আমি জানছি না। তার কারণে কি হচ্ছে, আমি নিজের মানে অবচেতন মনেই বিভিন্ন ধরনের মানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেছি, যেটা আমাদের সমাজের জন্য একটা খুবই মানে আমি বলবো যে এটাও আরেকটা অ্যালার্মিং দিক, যেটা আপনি বলছিলেন যে কিশোর গ্যাং বা এই যে সামাজিক বিচ্যুতি যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু তারই কিন্তু একটা মানে আপনি আউটপুট হিসেবে দেখতে পারেন যে আমার কাছে টেকনোলজি অ্যাভেলেবেল, বাট আমি টেকনোলজিটা কিভাবে সদ্ব্যবহার করবো সেটা আমি জানছি না। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যেটা আমাদের এই যে বিজ্ঞ আইনজীবী মেহেদী ভাই কিন্তু খুব সুন্দরভাবে বললেন, সে কিন্তু আইনের ব্যাখ্যাটা সামাজিকভাবেই দিয়েছে। এই যে ধর্ষণের যে ঘটনাটা, যে সে বললো যে আইন প্রয়োগ করলাম, একটা সুন্দর একটা লিখিত আইন তৈরি করলাম, কিন্তু এই আইনের ভাষ্যকর দিয়ে যদি আমরা ইনোসেন্ট যদি ভিকটিম হয়, এটা কিন্তু একটা আরেকটা বড় চ্যালেঞ্জ আইন প্রয়োগকারী সংস্থা কিংবা বিচারিক আদালতের জন্য, যেটা কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা সামাজিক ব্যাখ্যাই বলবো, মানে আমার বক্তব্যটাই সে আসলে তুলে ধরেছেন যে সমাজের যে আচার, সামাজিক যে সংস্কৃতি, এইটা যদি ঠিকমতো আমরা চর্চা না করি, প্রথাগত দিক থেকে যদি গুরুত্ব না দেই, তাইলে দেখবেন আপনি এই যে সমাজের উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে একটা মহল, সেটা রাজনৈতিক হতে পারে, সেটা ব্যক্তিগত রেষারেষি হতে পারে,
প্রতিহিংসা পরায়ণ হতে পারে, অর্থনৈতিক বিষয় সংযুক্ত থাকতে পারে, বৈষয়িক বিষয় থাকতে, বিভিন্ন কারণে কিন্তু আপনি একজন ইনোসেন্টকে হেনস্থা করতে পারেন। সো সেদিক থেকে আমি বলবো যে যতদিন না পর্যন্ত আপনি আইনের পাশাপাশি সমাজ ব্যবস্থার মধ্যে যদি আপনি এই যে নারীর প্রতি শ্রদ্ধা, তারপর শিশুদের প্রতি সদাচরণ, রুড না হওয়া, এই বিষয়গুলো যদি আপনি সমাজে গ্রথিত না হয়, তাইলে কিন্তু আপনি শুধু আইন অসহায়ত্ব বোধ করবেন। এবং আমাদের যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সে কিন্তু উন্নত বিশ্বের উদাহরণ দিচ্ছিলেন, বিশেষ করে ব্রিটেনের। আপনি দেখেন ল এবং সোসাইটি, আমাদের সমাজবিজ্ঞানের থিওরিতে কিন্তু এই দুটো প্রত্যয়ের একটা আন্তঃসম্পর্ক আছে, এবং সেই সমাজকে আমরা তত উন্নত সমাজ বলি যে সমাজে অপরাধ দমনের জন্য আইন প্রয়োগ করতে হয় না। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাখ্যা। আপনি একটা তাত্ত্বিক ব্যাখ্যা বলতে পারেন যে আমাদের সমাজে আইন প্রয়োগ করে, কিংবা ব্রিটেন কেন, ব্রিটেন সহ উন্নত বিশ্বের আইন প্রয়োগ করেই জি, জনাব সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম আপনার সঙ্গে, আবারও ফিরবো আলোচনায়। আপনার সংযোগটি আমরা পুরোপুরি ক্লিয়ার পাচ্ছি না, আমরা আবারও একটু শুনবেন বাশার ভাইয়ের কাছে যাব। তার আগে শুনবে, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমরা সাইদুর রশিদ সুমনের সংযোগটি আবারও দেওয়ার চেষ্টা করছি। জি, আমি কিন্তু শুনতে পাচ্ছি। জি জি, কন্টিনিউ করবেন আপনি। জি, আমরা শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই যে এই যে প্রযুক্তির সদ্ব্যবহার আছে, অপব্যবহারও আছে, কিন্তু এই যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক একটা কি বলবো যে আমরা সমাজে বেশ আধিপত্যই দেখি। ইউটিউবে যত্রতত্র কন্টেন্ট রয়েছে, সামাজিক যত্রতত্র কন্টেন্ট রয়েছে, যারা শিশু রয়েছেন, যারা কিশোর রয়েছেন, কোনটি তারা নেবেন, কোনটি নেবেন না, সেই জায়গায় এখন আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই। এক্ষেত্রে দেখেন, আমি আরো অনেক আলোচনা অনুষ্ঠানে বলি যে আমাদের কিন্তু মানে প্রাইমারি ইনস্টিটিউশন যদি ফ্যামিলি ধরি, তো সেই ফ্যামিলি সোশ্যালাইজেশন প্রসেস ক্যান প্লে এ সিগনিফিকেন্ট রোল। মানে এই যে বাচ্চাদের আপনি যে বললেন যে টেকনোলজি ব্যবহার, কিংবা কোনটা সঠিক, কোনটি সঠিক নয়, কোনটি বিপদগামী, কোনটি বিপদগামী নয়, এই বিষয়টি কিন্তু আপনার একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা অংশ। এর দায় শুধু শিশুর উপর দিলেই হবে না, এর দায় কিন্তু কেয়ার গিভারদের উপর বেশি। সেটা হচ্ছে প্যারেন্টস হতে পারে, এবং পরিবারে যে এল্ডারলি পিপল যারা আছে, তারা যদি ঠিকমতো নার্সিং না করে, এই জায়গাটা কিন্তু হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণের বিষয়টা আছে। যেটা আমাদের বাসার ওই বললেন যে সব কাছে ধর্ষককে শুধু নিয়ন্ত্রণ করলেই যে সমাজের মানে ধর্ষণ কমে যাবে তা না। আপনি একেবারে যদি পরিবার থেকে নিয়ন্ত্রণের কালচারটা আপনি ডেভেলপ করতে পারেন। নিয়ন্ত্রণ মানে হচ্ছে কিন্তু আবার একেবারে মানে কঠোর হস্তে দমন তা না। নিয়ন্ত্রণ হচ্ছে তাদের এই যে ভালো মন্দ বুঝিয়ে দেওয়া, তাদের সংস্কৃতায়ন করা, সুস্থ সংস্কৃতি চর্চা করা, তাদের নৈতিক শিক্ষা দেয়া, শেখানো, সেই একেবারে এলিমেন্টারি লেভেল স্কুল থেকে যদি এটা স্টার্ট করা হয় বা আপ টু দা বিশ্ববিদ্যালয় অঙ্গন পর্যন্ত, তাইলে আমি বলবো যে মানে সামগ্রিকভাবে যদি এটা একটা সামাজিক পরিবর্তন সাধিত হয়, দেন আপনি কিন্তু কনফিডেন্টলি বলতে পারবেন যে এই আইন যেটা প্রণীত হয়েছে সেটা ইফেক্টিভলি কার্যকর। আদারওয়াইজ এটা আমার কাছে একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে এটা পুরোপুরি কার্যকর করাটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। এবং এই যে আইনের ফাঁকফোকর দিয়ে অনেক মানে অপটিমাইজ করার যে একটা প্রবণতা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি মানে খুবই গুরুত্ব সহকারে দেখছি, কারণ আমাদের সোসাইটিতে কিন্তু এটা হরহমেশাই হচ্ছে। এবং আমি আপনাদের অনুষ্ঠানে বোধহয় একদিন ফর এক্সাম্পল বলেছিলাম যে এরকম অনেক আছে যে এখন কিন্তু আর সেই আগের মিথটি নেই যে একজন নারী তার চরিত্র সম্পর্কে সহজে মিথ্যা কথা বলে না। এটা হয়তোবা আগের সমাজের একটা ফিচার ছিল, কিন্তু এখন আপনি দেখবেন বিভিন্ন প্রলোভনে পড়ে বিভিন্ন ভাবে মানে আপনি কোন নারীকে চাইলে মিথ্যা অভিযোগ দিয়ে মানে কারো বিরুদ্ধে যদি অভিযোগ দিতে বলেন, সে কিন্তু মানে এটা খুব হরহমেশাই দিচ্ছে। সেটা আর্থিক প্রচিত করেই অনেক সময় অনেকে করা হচ্ছে, অনেক ধরনের আর বিভিন্ন ধরনের সামাজিক সুযোগ সুবিধা হতে পারে, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা হতে পারে। এই বিষয়গুলো আমাদের নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি।
জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আপনার কাছে আসতে চাইব যে যাবার আগে এই যে আমরা আলোচনা করছিলাম ধর্ষণ আইন, সমাজ বাস্তবতা এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন একটা ব্যাপকতা রয়েছে সারা বিশ্বব্যাপী, সেখানেও আমাদের নজর দিতে হবে। তরুণদেরকে আমরা নীতি নৈতিকতা, পারিবারিকভাবে, সামাজিকভাবে আরও যেন এই জায়গাগুলো সম্পৃক্ত করে সামনের দিনগুলোতে সুন্দর একটি পরিবেশ দিতে পারি, সেই জায়গায় প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন। জি, দেখেন এই সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে আইন এবং তার শাস্তি যে আর কি সামাজিকভাবে যে ব্যাখ্যার যে বিষয়টি, আমি একদম মানব সৃষ্টির প্রথম একটু যাই। মহান আল্লাহ যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন, তখন কিন্তু বলে দিলেন যে গন্ধক ফলটা তোমরা খাবে না। আল্লাহ তো এটা একটা ব্যবস্থা করতে পারতেন যে ওনারা খেতে গেলেন, হাত বন্ধ হয়ে গেল বা আপনার ওই ফলটা না অদৃশ্য হয়ে গেল, এরকম তো করে নাই। আল্লাহ ফ্রিডম অফ চয়েস দিয়েছিলেন যে এটা করলে তোমরা আর কি শাস্তি পাবা। ওনারা সেটা করেছেন, ফ্রিডম অফ চয়েসটা ভঙ্গ করেছেন, শাস্তি পেয়ে দুনিয়াতে এসেছেন। এটা মহান আল্লাহ কিন্তু প্রথমেই যে অপরাধ এবং তার শাস্তির বিধানটা কিন্তু আল্লাহর ওখান থেকে প্রথমে শুরু হয়েছে। তো ফলে সারা পৃথিবীতে আইন আছে এবং সুষ্ঠু প্রয়োগ আছে। যত বড় সিভিলাইজড সোসাইটি হোক, সেখানে সবচেয়ে কঠোর আইনের প্রয়োগটা হয় এবং সুষ্ঠুভাবে হয়। এবং এই আইনের সত্য ধারায় বলে দেওয়া হয়েছে, যদি কেউ মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে কিন্তু ওনাকে একটা দরখাস্ত দিতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, প্রমাণিত হলে পারে যে মিথ্যা অভিযোগকারিনী, তাকে কিন্তু আবার ওই 7 বছরের জেলেরও বিধান রাখা হয়েছে। আমি আরও একটু নিশ্চিত করতে চাই, এই আইনের 32 ধারায় এখন যে ডিএনএ টেস্টের কথা বলা হলো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যে টেস্টের কথা, সেটা কিন্তু আপনার সঠিক ব্যক্তিকে নিরূপণ করার জন্য সর্বোচ্চ প্রযুক্তিগত আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থায় কিন্তু নেওয়া হচ্ছে, যেন কেউ আর কি অন্যায় বা ভুল বিচারের শিকার না হয়। ফলে আমার মনে হয় যে এটা অনেকটা এই ক্ষেত্রে প্রতিহত করবে, নিরসন করবে। আর আপনি যেটা বলছেন যে বিভিন্ন কন্টেন্ট যে হচ্ছে ফেসবুক বা বিভিন্ন জায়গায়, এই জন্য 3টা আইন রয়েছে। প্রথমত হচ্ছে তথ্য প্রযুক্তি আইন 2006 সালের, যে মোবাইল কোম্পানিগুলোকে ধরা হবে যে আপনারা যে এই কন্টেন্টগুলো আপনার মোবাইল কোম্পানির মাধ্যমে মোবাইলে যাচ্ছে, এটা আপনার লাইসেন্স আছে কিনা। ইতিমধ্যে আমি জানা মতে তথ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বিটিআরসির মাধ্যমে কিন্তু আপনার যে গ্রামীণফোন এবং রবিকে দেওয়া হয়েছে যে তাদের কোম্পানি থেকে এটা কীভাবে যাচ্ছে, এবং চাইলে কিন্তু তারা সেই লাইসেন্সও বাতিল করতে পারে। এটা হলো আমি 6 সালে আইনের কথা বললাম। কারো বিরুদ্ধে কোনো মানহানিকর বিভিন্ন ধরনের পোস্ট গেলে বা ছবি গেলে, তখন কিন্তু আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 18 সালের যে আইনটা আছে 25 ধারায় কিন্তু করা সম্ভব। এবং যদি ভালগার হয়ে যায়, নগ্ন ছবি হয় বা এ ধরনের কোনো কন্টেন্ট থাকে, সেটা কিন্তু চলে যায় পর্নোগ্রাফি আইনে। এবং সুনির্দিষ্ট আলাদা আলাদাভাবে কিন্তু অনেক আইন রয়েছে, কঠোর বিধান রয়েছে। ফলে সেগুলো বাস্তবায়ন করলে, এবং দেখেন আমি কয়েকদিন আগে দেখলাম যে ডোকান ক্রনিকালস একটা ইন্ডিয়ান একটা পত্রিকাতে এসছে, ইংল্যান্ডে কিন্তু এখন করে দিচ্ছে যে 18 বছর হলে ওয়েবসাইট ফ্রি করে দেওয়া হবে, সে তার ফ্রিডম অফ চয়েস, এবং সেই সাথে পাসপোর্ট এবং তাদের ডিটেলস রাখা হবে। যদি কেউ এটার অপপ্রয়োগ করে, তখন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ফলে আপনি এই অবারিত একটি প্রযুক্তির যুগে কাউকে সুযোগ নেই। ইতিমধ্যে 26 থেকে 27,000 ওয়েবসাইট কিন্তু এই যে বিটিআরসি কিন্তু আপনি বন্ধ করেছে, ব্লক করেছে। 6,000-এর মতো আপনার এই যেগুলো ক্যাসিনো বা এই ধরনের জুয়া হয়, সেগুলো কিন্তু ব্লক করেছে। তারপর নতুন নতুন ওয়েবসাইট, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এই জন্য আমাদের এই যে ধর্মীয় অনুশাসন, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সবকিছু বিষয়ের সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করি, যে ভিকটিম হবে না, আমরা শুধু ধর্ষকের শাস্তি নিয়ে কথা বলছি, কিন্তু ভিকটিমের সুরক্ষা, আমাদের দেশে উইটনেস প্রোটেকশন ল নাই। ভিকটিমের যারা সুরক্ষা থাকে, সেই জন্য কিন্তু এই আইনের 15 ধারায় বলা হলো যে অভিযুক্ত হবে, তার সম্পত্তি বিক্রি করে এই অর্থদণ্ড দেওয়া হবে, এবং যদি সেই সম্পত্তি পর্যাপ্ত না হয়, ভবিষ্যতে যে সম্পত্তি হবে প্রয়োজনে সেটাও আর কি ক্রোক করে এই আর কি অর্থদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এবং 16 ধারায় বলে দেওয়া হয়েছে যে আপনার এই জেলা কালেক্টর এটা কালেক্ট করে এটা দেওয়া হবে। কিন্তু আমাদের এই আইনের 9 বলে দেওয়া হলো, কিন্তু আপনার অর্থদণ্ড উল্লেখ করা হয় নাই। কিছুদিন আগে মহামান্য হাইকোর্ট আপনি মানিকগঞ্জের একটি মামলায় 2 পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছিল এক মহিলা, তাকে কিন্তু 50 লক্ষ টাকা একটা রুল দিয়েছিল। এখন কিন্তু 1 লাখ টাকা এরকম দিচ্ছে, কিন্তু এটা আইনটা কিন্তু এই মামলাটা কিন্তু প্রসিড হয় না। হলে একটা ভালো দৃষ্টান্ত আসতো। এবং ব্লাস্ট সর্বশেষ একটা রিপোর্ট দিয়েছে, মাত্র আপনার 6% অর্থদণ্ড নিচের কোর্টে দেওয়া হচ্ছে, যে ভিকটিমের শাস্তির সাথে অর্থদণ্ড। এটা আমার মনে হয় এটা বিবেচনা করা উচিত, এখন বাড়ানো উচিত এবং বেশি এইভাবে দেওয়া উচিত। তাহলে একদিকে ধর্ষকের শাস্তি হবে, অর্থদণ্ড হবে, এবং সেই সাথে ওই টাকাটা যদি ভিকটিমকে দেওয়া যায়, তার কিন্তু একটা সামাজিক সুরক্ষা হবে এবং তার একটি অবস্থান তৈরি হবে। ফলে এটা চিন্তা করতে হবে। কিছুদিন আগে ইন্ডিয়াতে বাংলাদেশের এক মহিলা কিন্তু ধর্ষণ শিকার হয়েছে, তাকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এটা রাষ্ট্র দেয় না, দিয়েছে স্টেশনে, যেহেতু হয়েছে স্টেশন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল তার সুরক্ষা দেওয়ার। ফলে এরকম ইন্ডিভিজুয়াল যে যেরকম সিলেটে একটা ঘটনা ঘটলো কলেজের ছাত্রাবাসে, ওই মানে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে যদি অর্থদণ্ড দেওয়া হয়, এগুলো কমে আসবে।
ফলে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি, আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো এই ধরনের ঘৃণিত অপরাধ কমে আসবে। সকলের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের পদক্ষেপ নেবেন, বিচার ব্যবস্থা দ্রুত বিচার ব্যবস্থা করবেন এবং সামাজিক, পারিবারিক, নৈতিকতার জায়গাগুলোর মাধ্যমে আমরা সকলে মিলে এই ধরনের ঘৃণিত অপরাধগুলো সমাজ থেকে বিতাড়িত করবো সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, ধন্যবাদ ডক্টর মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, ধন্যবাদ সাইদ রশিদ সুমন, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। ইভেলে 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।